শুভ সন্ধ্যা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইউএস আইএসপিএফ এর শীর্ষ সম্মেলনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বক্তব্য রাখবেন। ভারত ও আমেরিকার কৌশলগত অংশীদারিত্ব নিয়ে গঠিত এই ফোরামের সম্মেলন গত 31 আগস্ট শুরু হয়। প্রধানমন্ত্রী আজ রাত 9টা নাগাদ সম্মেলনে উভয় দেশের প্রাসঙ্গিক বিষয় নিয়ে বক্তব্য রাখবেন। साझेदारी के लिए काम करता है। बीते 31 अगस्त को शुरू हुए इस 5 दिवसीय शिखर सम्मेलन की इस साल की थीम यूएस इंडिया नेविगेटिंग न्यू चैलेंजेस है। इस थीम में भारत और वैश्विक विनिर्माण केंद्र बनने की क्षमता, भारत के गैस बाजार में अवसर, भारत में एफडीआई को आकर्षित करने के लिए व्यवसाय करने में आसानी, तकनीकी अवसरों में आम अवसर और चुनौतियां, आर्थिक मुद्दे, सार्वजनिक स्वास्थ्य जैसे कई विषयों पर शामिल किया गया है। इस वर्चुअल समिट में केंद्रीय मंत्री और वरिष्ठ अधिकारी हिस्सा ले रहे हैं। সেনাবাহিনীর প্রধান জেনারেল এমএম নারাভানে আজ লাদাখ পৌঁছেছেন। দুদিনের সফরে তিনি আজ সকালে লাদাখ পৌঁছে ফরওয়ার্ড পোস্ট পরিদর্শন করেন ও সেনা আধিকারিকদের সঙ্গে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। Situation in eastern Ladakh in the light of the current developments at the actual line of actual control. The general will be briefed by senior field commanders on the ground situation in the region. কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল সরকারি চাকুরিতে নিয়োগ পরবর্তী সংস্কারের লক্ষ্যে নতুন একটি প্রকল্পে অনুমোদন জানিয়েছেন। মিশন কর্মযোগী নামে এই প্রকল্পটি সরকারি কর্মী ও আধিকারিক, বিশেষ করে যারা সিভিল সার্ভিসেসের সঙ্গে যুক্ত কাজের ক্ষেত্রে তাদের দক্ষতা আরও বৃদ্ধি করার সুযোগ প্রদান করবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের কথা জানিয়ে বলেন, এই কর্মযোগী প্রকল্প হবে সরকারের সবথেকে বৃহৎ মানব সম্পদ উন্নয়ন কর্মসূচি। তিনি আরও বলেন যে প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন একটি পরিষদ মিশন কর্মযোগীর অধীনে সিভিল সার্ভিসেস দক্ষতা উন্নয়ন পরিকল্পনার রূপায়ণ করবে। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও ওই পরিষদের সদস্য হিসেবে থাকবেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মিশন কর্মযোগী মানব সম্পদ ব্যবস্থাপনার আমূল উন্নতি করবে। এই প্রকল্পকে স্বাগত জানিয়ে একাধিক টুইট বার্তায় তিনি বলেন, এটি বেতন কাঠামো এবং পরিকাঠামোগত অবস্থার উন্নতিতে সহায়ক হবে। চাকুরিজীবীদের আরও বেশি সৃজনশীল, কর্মদক্ষ এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উদ্ভাবনশীল করে তোলাই এই প্রকল্পের লক্ষ্য। সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব বাতিল করতে সব রাজনৈতিক দলেরই মতামত নেওয়া হয়েছে। এক্ষেত্রে সরকার কোনো কিছু গোপন করছে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নেতা ছাড়া বাকি সবাই এক্ষেত্রে সহমত পোষণ করেছেন। তবে প্রশ্নোত্তর পর্ব থাকবে কিনা এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে লোকসভার অধ্যক্ষ এবং রাজ্যসভার চেয়ারম্যান। जब हमने बात की, उन्होंने क्वेश्चन आवर डिस्पेंसेशन करने का, सस्पेंड करने के लिए उन्होंने एग्री हुआ है। और कई नेता, वरिष्ठ नेता ये हद तक भी कहा है ये विशिष्ट परिस्थिति है, कितने जल्दी जरूरी कामकाज निकल के आप ये खत्म कर सकते हो वो खत्म करो। ये भी सुझाव हमको अपोजिशन से मिला है। मैं क्रिस्टल क्लियर करना चाहता हूं, कभी भी हमने ये नहीं कहा 0 आवर नहीं रहेंगे, 0 आवर रहेंगे। और हमने तो सुझाव दिया है माननीय स्पीकर और माननीय चेयरमैन साहब को, आधा घंटा करने से ठीक होगा। लेकिन अल्टीमेटली स्पीकर साहब और चेयरमैन साहब इसके ऊपर निर्णय लेंगे। आधा घंटा होगा, 40 मिनट होगा, 1 घंटा होगा, दैट विल बी डिसाइडेड बाय ऑनरेबल स्पीकर एंड ऑनरेबल चेयरमैन राज्यसभा। जो कुछ भी बीएसी में डिसाइड होगा वो सब इशू के चर्चा के करने के लिए गवर्नमेंट तैयार है। और अनस्टार्ड क्वेश्चन के लिए भी सरकार ओपन है। हमने ऑलरेडी माननीय स्पीकर और माननीय चेयरमैन साहब को अनस्टार्ड क्वेश्चन लेने के लिए उसका जो शेड्यूल वगैरह करने के लिए हमने गवर्नमेंट के तरफ से ऑलरेडी जो कुछ भी बीएसी में সমগ্র দেশে করোনা ভাইরাসের বিরুদ্ধে সফল যুদ্ধ অব্যাহত রয়েছে। দেশে কোভিড রোগ থেকে সুস্থ হয়ে ওঠার অনুপাত বেড়ে দাঁড়িয়েছে ৭৭.09%। গত ২৪ ঘন্টায় ৬৮,৫৮৪ জন সুস্থ হয়ে উঠেছেন। মৃত্যুর হারও কমে দাঁড়িয়েছে ১.৭৫%।
এদিকে আসামে দ্রুতগতিতে করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে চলেছে। গতকাল রাজ্যে নতুন করে ৩,৫৫৫ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৫,২৭৯ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৬,২২৭ জন। মৃতের সংখ্যা ৩২৩। কেন্দ্রীয় সরকার দেশের সার্বভৌমত্ব ও সংহতির প্রতি হুমকি সৃষ্টিকারী ১১৮টি মোবাইল অ্যাপ্লিকেশনের ব্যবহার বন্ধ করে দিয়েছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক নির্দেশে এই অ্যাপ্লিকেশনগুলির ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। এই অ্যাপগুলির মধ্যে লিভিক, পাবজি, মোবাইল লাইট সহ বেশ কয়েকটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন রয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে যে দেশের সুরক্ষা, নিরাপত্তা, সার্বভৌমত্ব ও সরকারি অনুশাসন ভঙ্গ হওয়ার আশঙ্কায় এই অ্যাপগুলি বন্ধ করে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়। এই অ্যাপ্লিকেশনগুলির অপব্যবহারের বিরুদ্ধে লাভ করা বিভিন্ন অভিযোগ এবং এর দ্বারা বিভিন্ন তথ্য চুরি সম্পর্কে দাখিল করা গুরুত্বপূর্ণ প্রতিবেদনের ভিত্তিতে অ্যাপ্লিকেশনগুলি বন্ধ করে দেবার জন্য কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। কোভিড পরিস্থিতির জন্য দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের খুলছে ভারতীয় রেলের মেট্রো পরিষেবা। আগামী ৭ সেপ্টেম্বর থেকে যথারীতি মেট্রো রেল চলাচল শুরু হচ্ছে। কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, মেট্রো রেল চলাচল শুরু হলেও কঠোরভাবে মেনে চলতে হবে কোভিড প্রোটোকল। সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরিধান এতে বাধ্যতামূলক করা হয়েছে। जो नियम है वो आपको पालन करना है। सबसे पहले आपकी थर्मल स्कैनिंग की जाएगी। आप देख सकते हैं किस तरह से यहाँ पे थर्मल स्कैनिंग की जा रही है। थर्मल स्कैनिंग के साथ ही आप यहाँ देख सकते हैं हैंड सैनिटाइजर लगाया गया है। किस तरह से आप अपने हाथों को हैंड सैनिटाइज कर सकते हैं। मेट्रो स्टेशन के और अंदर आने के बाद यहाँ पर आप देख सकते हैं किस तरह से बैगेज जो है सैनिटाइज किया जाएगा। सामान की सुरक्षा जांच होने के बाद आपकी भी जांच की जाएगी। अगर आपको अपना कार्ड रिचार्ज कराना है तो उसके लिए भी यहाँ पर खास तौर पर मशीन लगाई गई है। अगर फिर भी आपको कोई परेशानी होती है तो उसके लिए यहाँ पर ग्राहक सेवा प्रतिनिधि मौजूद हैं जो आपकी सहायता कर सकते हैं। जगह जगह निशान लगाए गए हैं। सामाजिक दूरी सुनिश्चित करें। हर गेट के ऊपर एक गार्ड मौजूद रहेगा जो ज़्यादा भीड़ नहीं होने देगा। बाकायदा सामाजिक दूरी को अपनाने के लिए ये पूरा साथ देंगे। मेट्रो के अंदर इस तरह के स्टिकर लगाए गए हैं। आप यहाँ देख सकते हैं कि कृपया यहाँ न बैठें, कोविड-19 को रोकने के लिए मदद करें। यहाँ बाकायदा एक सीट छोड़कर एक सीट पर ये स्टिकर देखने को मिलेगा। अगर आप भी मेट्रो के अंदर यात्रा करने जा रहे हैं तो इन नियमों का पूरी तरह पालन करें। कैमरामैन एमजी सुरेंद्र के साथ गिरीश निशाना, डीडी न्यूज, दिल्ली। করোনা পরিস্থিতিতে দেশের মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে ৮টি ওষুধ বাজারজাত করেছে প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র। কেন্দ্রীয় কৃষি, সার ও রসায়ন মন্ত্রী সদানন্দ গৌড়া বলেছেন, এই ওষুধগুলো অতি সুলভ মূল্যে জনঔষধি কেন্দ্রগুলোতে পাওয়া যাবে। रखा गया है। इस मौके पर केंद्रीय उर्वरक और रसायन मंत्री सदानंद गौड़ा ने कहा कि सस्ती दवा से देश के गरीब को 2,500 करोड़ का फायदा हुआ है। अब डॉक्टर जेनरिक दवा लिख रहे हैं। गरीब और मध्यम वर्ग के लोगों को इसका फायदा हो रहा है। জেইই এবং এনইইটি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। তিনি বলেন, ছাত্রছাত্রীদের সুরক্ষার যাবতীয় ব্যবস্থা রেখে পরীক্ষার আয়োজন করা হয়েছে। बधाई देना चाहता हूं कि उन्होंने इन विषम परिस्थितियों में अपना अध्ययन भी किया और आज परीक्षा में भी वो बैठ रहे हैं और एसओपी जो जारी हुआ था उसका अक्षरशः पालन हो रहा है। हमने जो भी कदम उठाए वो छात्रों के भविष्य को देखते हुए उठाए। मैंने पहले भी कहा कि छात्राओं की सुरक्षा पहला और उसके बाद भविष्य दूसरा, इन दोनों को हम छोड़ नहीं सकते। यदि 5-10% को यदि देखा जाए तो मुश्किल से 10% का जो है अंतर है, ये बहुत बड़ी बात है। আসাম বিধানসভার 4 দিনের বিশেষ অধিবেশন আজ শেষ হয়েছে। এবারে বিধানসভায় 16টি গুরুত্বপূর্ণ বিল আনা হয়েছে। এর মধ্যে রয়েছে পুরসভাগুলোর মেয়াদ উত্তীর্ণকালে প্রশাসনিক কার্যসীমা বৃদ্ধি, সতীসাধ্যী বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ ইত্যাদি। রাজ্যের সংসদ বিষয়ক মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি বিধানসভায় আজ এ তথ্য জানিয়েছেন। রাজ্য জুড়ে চলা রন্ধন গ্যাস পরিবাহী মালিক সংস্থার কর্মবিরতি আন্দোলন সাময়িক প্রত্যাহার করা হয়েছে। খাদ্য ও সরবরাহ বিভাগের মন্ত্রী ফণীভূষণ চৌধুরীর সঙ্গে বৈঠকের পর এলপিজি পরিবাহী
ট্রাক ইউনিয়নের অবস্থান ধর্মঘট প্রত্যাহার হয়। অসামরিক সরবরাহ বিভাগের মন্ত্রী ফণীভূষণ চৌধুরী, স্বরাষ্ট্র বিভাগের আয়ুক্ত ও ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের মধ্যে আয়োজিত ত্রিপাক্ষিক বৈঠকে মন্ত্রীর প্রতিশ্রুতি পেয়ে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে উল্লেখ্য, বিভিন্ন দাবি আদায়ের প্রেক্ষিতে গত 27 আগস্ট থেকে রন্ধন গ্যাস পরিবাহী ট্রাক ইউনিয়ন কর্মবিরতি অবস্থান ধর্মঘটের ডাক দেয়। নর্থ ইস্ট প্যাক্ট ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনও ওই দিন থেকে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন শুরু করেছিল, যার ফলে বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন স্থানে রন্ধন গ্যাসের সংকট দেখা দেয়। এদিকে মন্ত্রীর উপস্থিতিতে আয়োজিত ত্রিপাক্ষিক বৈঠকে আগামী বছরের 31শে মার্চ পর্যন্ত এলপিজি পরিবহনের জন্য দরপত্র দেওয়ার সময়সীমা বৃদ্ধি করা হয়। আমাদের সাথে এবারে রয়েছেন হাইলাকান্দির সাংবাদিক তথা আমাদের প্রতিনিধি নীলোৎপল দেব। তার কাছ থেকে আমরা জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি জেনে নেব। হ্যালো। হ্যাঁ পঞ্চতবা। হ্যাঁ নীলোৎপল, আমরা প্রতিদিনের মতো তোমার কাছে জানতে চাইব যে হাইলাকান্দি জেলার বর্তমান করোনা পরিস্থিতি কি রয়েছে এবং আগামীকাল আমাদের যে বিধিনিষেধ জেলা প্রশাসন থেকে দেওয়া হয়েছিল তার মেয়াদ শেষ হচ্ছে, তো আগামী পরশু এবং শনিবার এবং রবিবার যে সাপ্তাহিক লকডাউন সেটা কি বজায় থাকবে, সে বিষয়ে কিছু জেলা প্রশাসন থেকে বলা হয়েছে কি? হ্যাঁ, নিশ্চিতভাবে উইকেন্ড লকডাউন বা সাপ্তাহিক লকডাউনের কথা আপনি বলছেন, সেই বিষয়ে এখন পর্যন্ত হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে নতুন কোনো নির্দেশনা জারি করা হয়নি। আজ আমরা যখন উপায়ুক্ত মেঘানিধি দাহালের সঙ্গে এই বিষয়ে কথা বলছিলাম, তখন তিনি বলছিলেন যে এখনো রাজ্য প্রশাসনের তরফ থেকে কোনো নির্দেশ এই বিষয়ে আসেনি এবং রাজ্য সরকার যা নির্দেশ প্রদান করবে সেই অনুযায়ী হাইলাকান্দিতে উইকেন্ড লকডাউন মানা হবে বা তা প্রত্যাহার করা হবে। এদিকে আপনি যে বলছেন যে নতুন করে কত লোক আক্রান্ত হয়েছেন বা কোভিডের সংক্রমণ, এই বিষয়ে উপায়ুক্ত মেঘানিধি দাহাল সবাইকে আজ আবার একবার আবেদন করেছেন যে প্রথম অবস্থায় যাতে রোগীরা করোনা আক্রান্ত হয়েছেন বলে ওরা নিরূপণ হওয়ার পরেই ওরা যেন বেরিয়ে আসেন এবং টেস্ট করান। কারণ হাইলাকান্দিতে দেখা গেছিল যে করোনার আক্রান্ত লোকের সংখ্যা বৃদ্ধি হলেও টেস্ট করানোর লোকের সংখ্যা কম, সে কথা রাজ্যিক স্বাস্থ্যমন্ত্রী পীযূষ হাজারিকাও প্রকাশ করেছিলেন। তাই দেখা গেছে যে উপায়ুক্ত মেঘানিধি দাহাল হাইলাকান্দিবাসীকে কোভিড টেস্ট করানোর জন্য এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন। আজ হাইলাকান্দি জেলায় নতুন ভাবে আরো 42 জন ব্যক্তির দেহে কোভিডের সংক্রমণ ধরা পড়েছে এবং হাইলাকান্দির বিভিন্ন হাসপাতাল এবং কোভিড কেয়ার সেন্টার থেকে 64 জন ব্যক্তিকে সুস্থ হওয়ার পর আজ ডিসচার্জ করা হয়েছে। তাই দেখা গেছে যে হাইলাকান্দি জেলায় মোট আক্রান্তের সংখ্যা বর্তমান 2472 জনে বৃদ্ধি হয়েছে এবং হাইলাকান্দি জেলায় মোট চিকিৎসাধীন কোভিড রোগীর সংখ্যা বর্তমান 530 জন এবং হাইলাকান্দি জেলায় এখন পর্যন্ত 1924 জন ব্যক্তিকে কোভিডে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। নতুন ভাবে আজ হাইলাকান্দি জেলায় আরো 42 জন কোভিডের সংক্রমণ ধরা পড়েছে হাইলাকান্দি জেলায়। পঞ্চতপা। ধন্যবাদ নীলোৎপল। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে খুব শীঘ্রই আইসিইউর সুবিধা বৃদ্ধি করা হবে। গত মঙ্গলবার কাছাড়ের জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি এক সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন। তিনি বলেন যে লকডাউনের উদ্দেশ্য তখনই সফল হবে যখন সোয়াব টেস্টিং এর জন্য জনসাধারণ এগিয়ে আসবে এবং কোভিড-19 কেসগুলি পৃথক করা যাবে। তিনি আরও বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে সোয়াব পরীক্ষার জন্য অনলাইন রেজিস্ট্রেশনের জন্য একটি ওয়েব পোর্টাল kachar-testing.clapia.com শুরু করেছে। 30 জন লোক যদি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেন, মোবাইল দল পরীক্ষা করার জন্য ওই লোকালয়ে প্রেরণ করা হবে। উল্লেখ্য, ইতিমধ্যে কাছাড় জেলা প্রশাসন শিলচর শহরের প্রতিটি ওয়ার্ডে জ্বরের উপর একটি সার্ভে শুরু করেছে। तो ये क्लैपिया में दे कैन अप्लाई whichever date, minimum 30 people if they can sign up for it, we will send our manpower. उससे कम हमारी मोबाइल नहीं कर पाएंगे। तो मिनिमम 30 इज नॉट अ बिग डील। हर अपार्टमेंट में मिनिमम 100 लोग रहते हैं। पूजा के टाइम में लोग मिलते हैं, गणेश पूजा के टाइम में मिलते हैं। ये भी तो उन्हीं के डेवलपमेंट के लिए। सो आई रिक्वेस्ट एंड अपील टू दोज पीपल स्पेशली हु आर फ्रॉम अपार्टमेंट्स, फ्रॉम बिल्डिंग्स, फ्रॉम एसोसिएशंस, प्लीज मोबिलाइज द नंबर्स फॉर टेस्टिंग। इट कांट सिंपली बी अस रिक्वेस्टिंग। तो आई एम अगेन सेइंग कि ऑल द अपार्टमेंट कमिटीज, हमारे पास ऑलमोस्ट 90 to 100 चिट्ठियां आए हैं। 146 वेरियस कमिटीज, इस कमिटी, उस कमिटी, इस अपार्टमेंट कमिटी, उस रास्ते का कमिटी, उस सोसाइटी का कमिटी, they've all written to us saying we have no objection if somebody is positive, we will allow them to stay in home isolation.
वो उसके बाद भी तो क्या करना है. We have already written to them कि please give us time and place for testing. Nobody has responded unfortunately. आपके माध्यम से I want to reach out to those people. Please take leadership. एक ड्राइव कर लीजिएगा, बहुत अच्छा होगा. করোনাকে ভয় না করে এই রোগ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে, এই আহ্বান জানিয়েছেন শিলচরের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার পিসি শর্মা। তিনি বলেছেন, এই রোগের সম্পর্কে নিশ্চিত হতে শীঘ্রই টেস্ট করানো উচিত, সেই সঙ্গে প্রতিকারমূলক সরকারি বিধিনিষেধগুলো মেনে চলা উচিত। আমার 2 নম্বর অনুরোধ, আপনারা রোগটা লুকিয়ে রাখবেন না। যখনই উপসর্গ দেখা দেয় সঙ্গে সঙ্গে আপনারা এটা টেস্ট করুন, কারণ এই রোগটা যদি আর্লি স্টেজে ধরা পড়ে তখন কমপ্লিকেশন হবে না। করোনা রোগীদেরকে আপনারা ঘৃণা করবেন না। করোনা কোনো ছোট বড় লোক দেখতো না। আজকে আপনার কালকে আমার হতে পারে। আজকে যদি আপনার করোনা হয় কালকে আপনি আমারে প্লাজমা ডোনেট করতে পারবেন। গতিকে আপনারা ভাববেন না যে এটা একটা সোশ্যাল স্টিগমা, এটা যে কোনো মানুষের হইতে পারে, এটা ভাইরাস জনিত রোগ। গতিকে আপনারা লোকটা লুকিয়ে না রাখিয়া তাড়াতাড়ি টেস্ট করুন, আরও আর্লি স্টেজে আপনারা এটা চিকিৎসা করুন, এটাই আমার আপনাদের প্রতি অনুরোধ। আমাদের সাথে রয়েছেন কাছাড় জেলার মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরী, তার কাছ থেকে আমরা জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি জেনে নেব। হ্যালো। হ্যালো। হ্যাঁ, আপনার কাছ থেকে জানতে চাইবো যে কাছাড় জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি কি রয়েছে এবং আগামীকাল আমাদের যে জেলা প্রশাসন থেকে যে বিধিনিষেধ জারি করা হয়েছিল তা মেয়াদ শেষ হচ্ছে, তো সাপ্তাহিক লকডাউন এর পরবর্তী সময়ে শনিবার রবিবার কি বহাল থাকবে সে বিষয়ে যদি একটু স্পষ্টীকরণ দেন। সাপ্তাহিক লকডাউনের ব্যাপারটা এখনো মানে সিদ্ধান্তে কোনো পৌঁছানো হয়নি, গুয়াহাটি থেকে কোনো ডিসিশন এখন পর্যন্ত আসেনি। আচ্ছা, কালকে আমাদের জেলায় যে লকডাউন সেটা শেষ হয়ে যাবে, তারপরে যে মানে কি নীতি নিয়ম থাকবে সেটা এখনো চূড়ান্ত হয়নি। আচ্ছা, কোভিড এর পরিস্থিতি বলতে গেলে কোভিড তো বাড়ছে, আজকে অ্যারাউন্ড 200-র কাছাকাছি পজিটিভ পাওয়া গেছে। জেলে 100, আমরা কয়েকদিন টেস্ট করেছিলাম, সর্বমোট 121 জন জেলে কয়েদি পজিটিভ পাওয়া গেছে। প্রায় 208 জনের টেস্ট করানো হয়েছিল, তার মধ্যে 121 জনকে পজিটিভ পাওয়া গেছে। সেই হিসাবে রেটটা খুব বেশি। তাছাড়া টাউন এলাকায় যে আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে যেগুলো টেস্টিং সেন্টার চলছে সেখানে প্রায় 300-র মতো টেস্ট পাওয়া গেছে, তার মধ্যে 60 জনের মতো পজিটিভ পাওয়া গেছে, প্রায় 20% পজিটিভিটি রেট দেখা যাচ্ছে। আচ্ছা, তো সেই হিসাবে বলা যায় সেই রেটটা বেশ হাই, কারণ স্বতঃস্ফূর্তভাবে যারা আসছেন টেস্ট করাতে তার মধ্যে যদি 20% রেট পজিটিভ পাওয়া যায় তার মানে পজিটিভের সংখ্যা বেশ আছে শহরাঞ্চলে। তো সেটা একটু ভাবার বিষয়। আমাদের ঘরে ঘরে গিয়ে যেটা জ্বরের যেটা সার্ভে সেটাও চলছে, কিন্তু সেখানেও আমরা ইতিবাচক সাড়া পাচ্ছি না। অনেকেই বলছেন জ্বর নেই বা সেরকম সিমটমস কারো নেই। তো লোকেরা যে বা জনসাধারণ যে ভয়ে যে ঘরে লুকিয়ে আছেন সেটা কিন্তু আগামী 1 মাসে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে পারে। এবং অনেক কেস ইতিমধ্যে দেখা যাচ্ছে যে শ্বাসকষ্ট বা অক্সিজেন কম নিয়ে শিলচর মেডিকেল কলেজে ভর্তি হচ্ছেন। তো সেটা একটু চিন্তনীয় ব্যাপার। ধন্যবাদ আপনাকে। নাগরিক অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রয়াণে শোক প্রকাশ করা হয়েছে। কমিটির সভাপতি নৃপেন্দ্র চন্দ্র সাহা, মুখ্য উপদেষ্টা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। আমাদের আজকের সংবাদ এ পর্যন্তই। শুভরাত্রি।